বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 করোনা ভাইরাসের জন্য সারা বিশ্ব আজ ঘরে বন্দী। বাংলাদেশ ও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশেও প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, তাই আমরা ঘরে থাকি এবং সুস্থ থাকি। আজ আমি মোহাম্মদ জামিলুর রহমান, ইনস্ট্রাক্টর পদার্থবিজ্ঞান, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট রাজশাহী, তোমাদের ক্লাস নিব। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম অধ্যায় 4 নিউটনের গতিসূত্র, বল এবং ঘর্ষণ সম্পর্কে বলেছিলাম। আজ তারই বাকি অংশ আমি তোমাদের পড়াবো। কতদিন আমাদের হয়েছিল F = ma এবং নিউটনের গতির দ্বিতীয় সূত্র হইতে প্রথম সূত্র প্রতিপাদন। তা আমি পুনরায় নিউটনের গতির দ্বিতীয় সূত্র হইতে প্রথম সূত্র প্রতিপাদন সম্পর্কে একটু আলোচনা করব। নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে আমরা জানি যে F = ma। F = ma অর্থাৎ বল = ভর গুণিত ত্বরণ। তাহলে আমরা F = ma জানি। তাহলে a সমান হলো v - u/t। তাহলে a সমান আমরা লিখতে পারি v - u/t, অর্থাৎ শেষ বেগ মাইনাস আদিবেগ ডিভাইডেড বাই সময়। তাহলে নিউটনের গতির সূত্র অনুসারে আমরা পেলাম হলো F = ma এবং এখান থেকে পেলাম হলো F = mv - u/t। কিন্তু নিউটনের গতির প্রথম সূত্র অনুসারে আমরা জানি যে লব্ধি বল যদি ক্রিয়াশীল না হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম বেগে চলতে থাকবে। তাহলে এখানে লব্ধি বলের যে পরিমাণ F = যদি আমরা 0 বসাই, তাহলে এ সমীকরণে আমরা F = 0 বসালাম, = F v - u/t। তাহলে যেহেতু ভর = 0 অর্থাৎ ভর কখনো শূন্য হতে পারে না, এবং F যদি শূন্য হয় তাহলে টি এর মানও কি হবে? শূন্য হবে। কারণ F যদি ক্রিয়াশীল নাই হয় তাহলে টি তো সেই সময়, যেহেতু F হলো কি, এই টিটা হলো কি, যে কি সময় ধরে বলটা কি করছে, বস্তুর উপর ক্রিয়াশীল হচ্ছে। তাহলে F এর মানটা যদি 0 হয় তাহলে টি অবশ্যই কি হবে? 0 হবে। তাহলে এখান থেকে আমরা পাই যে v = u। তাহলে u = v = u, অর্থাৎ শেষ বেগ সমান হলো আদিবেগ। তাহলে আদিবেগ u = 0 হলে শেষ বেগ কি হবে? v = 0 হবে। অর্থাৎ স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকবে। অর্থাৎ কোনো একটি বস্তুর উপর বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম বেগে চলিতে থাকবে। এটা আমরা তাহলে গতির নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা দেখব যে বলের একক নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা আসলে 1 নিউটন বল কাকে বলে প্রথমে আমরা জেনে নিই। যে পরিমাণ বল 1 কেজি বস্তুর উপর ক্রিয়াশীল হয়ে 1 মিটার/সেকেন্ড² ত্বরণ সৃষ্টি করে তাকে আমরা কি বলবো? 1 নিউটন বল। 1 নিউটন বল, আবার আমি বলছি, যে বল অর্থাৎ যে পরিমাণ বল 1 কেজি ভরের উপর প্রযুক্ত হয়ে 1 মিটার/সেকেন্ড² ত্বরণ সৃষ্টি করে, সেই পরিমাণ বলটাকে আমরা কি বলবো? 1 নিউটন বল। তাহলে আমরা 1 নিউটন বল সমান হলো 1 কিলোগ্রাম বা 1 কেজি গণিত 1 মিটার/সেকেন্ড²। তাহলে 1 কেজি, যেহেতু ডাইনের মধ্যে সম্পর্ক, তাহলে 1 কেজি সমান কি লিখতে পারি আমরা? 1000 গ্রাম। 1 কেজি সমান হলো 1000 গ্রাম। আর 1 মিটার সমান আমরা কি জানি? 100 সেন্টিমিটার।
তাহলে 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 আর 1 2 3 4 5 5টা শূন্য লিখে দিলাম। তাহলে এই যে গ্রাম, গ্রাম হলো সেন্টিমিটার, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে 1 নিউটন বল সমান আমরা কি ডাইনের সাথে সম্পর্ক করলাম 10 টু দি পাওয়ার 5 ডাইন। ডাইন জিনিসটা কি? ডাইন হলো বলের একটা একক, সিজিএস পদ্ধতিতে বলের একক। যে বল 1 গ্রাম বস্তুর উপর প্রযুক্ত হয়ে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে আমরা বলবো 1 ডাইন। তাহলে নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্কটা কি পেলাম? 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন পেলাম আমরা। এবার আমরা দেখে নিব বলের ঘাত। খুব বেশি মানের বল যদি কোনো বস্তুর উপর খুব কম সময়ের জন্য প্রয়োগ করা হয় তাকে বলের ঘাত বলে। তাহলে আমরা কি বলছি? যদি বেশি মানের বল খুব কম সময়ের জন্য কোনো বস্তুর উপর প্রয়োগ করা হয় তাকে আমরা কি বলবো? বলের ঘাত। তাহলে বলের ঘাত ইকুয়াল টু এফ, অর্থাৎ বল গুণিত বলের ক্রিয়াকাল। তাহলে বল যদি এফ হয় গণিত বলের ক্রিয়াকাল হলো টি। তাহলে বল গণিত বলের ক্রিয়াকাল এফ গণিত টি। এফ ইকুয়াল টু আমরা জানি এম এ গণিত টি। তাহলে এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি আর গণিত টি। তাহলে আমাদের উপরের টি এবং নিচের টি আমরা যদি কেটে দিই তাহলে কি পাই? এম ভি মাইনাস এম ইউ, অর্থাৎ বলের ঘাত ইকুয়াল টু শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। তাহলে বলের ঘাত সমান হলো ভরবেগের পরিবর্তন। অর্থাৎ কোনো বস্তুর যে শেষ ভরবেগ এমভি যেটা, তা থেকে আমরা যদি আদি ভরবেগটা বিয়োগ করি তাহলে কি হবে? ভরবেগের পরিবর্তন। তাহলে বলের ঘাত ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। প্রায় পরীক্ষায় পড়ে যে বলের ঘাত প্রমাণ করো যে বলের ঘাত ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। তাহলে আমরা এইভাবে দেখিয়ে দেব যে বলের ঘাত ইকুয়াল টু এফ গণিত টি, এফ ইকুয়াল টু এম এ গণিত টি। তাহলে এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, টি টি কেটে দিলে এম ভি মাইনাস এম ইউ। তাহলে বলের ঘাত ইকুয়াল টু শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ ইকুয়াল টু বলের ঘাত ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। এভাবে আমরা লিখে দেব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার আমরা ঘর্ষণ সম্বন্ধে কিছু আলোচনা করব। ঘর্ষণ আসলে জিনিসটা কি? যখন কোনো একটি বস্তু অপর একটি বস্তুর সংস্পর্শে থেকে চলতে থাকে বা চলার চেষ্টা করে তখন এদের মিলন তলে গতির বিপরীতে যে বিরুদ্ধ বলের সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বলে। ঘর্ষণ তাহলে কি? যদি কোনো একটা বস্তু অপর কোনো বস্তুর উপর বা সংস্পর্শে থেকে চলতে থাকে বা চলার চেষ্টা করে তখন এদের মিলন তলে এক প্রকার বিরুদ্ধ বলের সৃষ্টি হয়। তো এই বিরুদ্ধ বলটাকে আমরা কি বলবো? ঘর্ষণ। বিরুদ্ধ, তাহলে ঘর্ষণ এক প্রকার কিন্তু বল কি? সেটা বিরুদ্ধ বল। তাহলে তাকে আমরা কি বলবো? ঘর্ষণ। ঘর্ষণ সাধারণত 4টি বিষয়ের উপর নির্ভর করে। ঘর্ষণ কয়টি বিষয়ের উপর নির্ভর করে? ঘর্ষণ 4টি বিষয়ের উপর নির্ভর করে। বস্তুদ্বয়ের উপাদান, মিলন তলের মসৃণতা, বস্তুদ্বয়ের মধ্যবর্তী পদার্থের প্রকৃতি এবং তাপমাত্রা। এই 4টা বিষয়ের উপর ঘর্ষণটা কি করবে? সবসময় নির্ভর করবে। এবার আমরা দেখে নিই স্থিতি ঘর্ষণ এবং গতীয় ঘর্ষণ। পরস্পর সংস্পর্শে থাকা অবস্থায় দুইটি স্থির বস্তু একটি অপরটির উপর দিয়ে গতিশীল করার চেষ্টা করলে গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে স্থিতি ঘর্ষণ বলে। তাহলে পরস্পর সংস্পর্শে থাকা অবস্থায় দুটি স্থির বস্তু একটি অপরটির উপর দিয়ে গতিশীল করার চেষ্টা করলে গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে আমরা কি বলবো? স্থির ঘর্ষণ বা স্থিতি ঘর্ষণ। গতীয় ঘর্ষণ, পরস্পর সংস্পর্শে থাকা অবস্থায় দুটি বস্তু একটি অপরটির উপর চলাচল করার সময় যে ঘর্ষণ বলের সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো? গতীয় ঘর্ষণ। এবার আমরা দেখে নিব স্থির ঘর্ষণের সূত্রাবলী। স্থির ঘর্ষণ বস্তুর গতির প্রয়াস যেদিকে এর বিপরীত দিকে কি করে? ক্রিয়া করে। গতিরোধের জন্য যে পরিমাণ বলের প্রয়োজন স্থির ঘর্ষণ সেই পরিমাণ বলই ক্রিয়া করে।
সীমাস্থ ঘর্ষণ সর্বদা অবিলম্ব প্রতিক্রিয়া সমানুপাতিক। ঘর্ষণের মান স্পর্শ তলের প্রকৃতি ও অবস্থানের উপর নির্ভর করে। ঘর্ষণ বলের মান স্পর্শ তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। তল যত মসৃণ হবে ঘর্ষণ তত কম হবে। তল যত মসৃণ হবে ঘর্ষণ তত কি হবে? কম হবে। চলঘর্ষণের সূত্র বলি। চলঘর্ষণ সর্বদা বস্তুর গতির বিপরীত দিকে ক্রিয়া করে। একের সাপেক্ষে অন্যের গতির কোনো পরিবর্তন না হলে চলঘর্ষণ অবিলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। চলঘর্ষণ দুইটি বস্তুর স্পর্শিত তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। চলঘর্ষণ মিলন তল দুইটির প্রকৃতি অবস্থার উপর নির্ভর করে। বেগ বেশি না হলে চলঘর্ষণ বেগের উপর নির্ভর করে না। এবার আমরা দেখে নিই স্থিতি কোণ কাকে বলে। স্থিতি কোণটা খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অনুভূমিকের সাথে একটি তল যে কোণে অবস্থান করলে এর উপর দিয়ে একটি বস্তু গতিশীল হবার উপক্রম হয় তাকে ওই বস্তুর স্থিতি কোণ বলে। তাহলে যে অনুভূমিকের সাথে একটি তল যে কোণে অবস্থান করলে এর উপর দিয়ে একটি বস্তু গতিশীল হওয়ার উপক্রম হয় তাকে ওই তলে বস্তুর স্থিতিকোণ বলে। যেমন এখানে আমরা থিটাটা দেখছি, এইখানে আমরা যে অনুভূমিকের সাথে যে আনতভাবে আছে এখানে একটা বস্তু রাখলে কি হবে? বস্তুটা গড়িয়ে পড়ার চেষ্টা করবে। সুতরাং অনুভূমিকের সাথে এখানে কি কোণ আছে? থিটা কোণ। এই থিটা কোণটাকে আমরা কি বলবো? স্থিতি কোণ। স্থির ঘর্ষণ কোণ। সীমাস্থ ঘর্ষণ ও অবিলম্ব প্রতিক্রিয়ার লব্ধিকে লব্ধি প্রতিক্রিয়া বলে এবং লব্ধি প্রতিক্রিয়া ও অবিলম্ব প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণকে স্থির ঘর্ষণ কোণ বলে। চলঘর্ষণ গুণাঙ্ক। চলঘর্ষণ বলের মান ও অবিলম্ব প্রতিক্রিয়ার অনুপাতকে চলঘর্ষণ গুণাঙ্ক বলে। একে মিউকে দ্বারা প্রকাশ করা হয়। চলঘর্ষণ গুণাঙ্ক মিউকে ইকুয়াল টু এফকে ডিভাইডেড বাই আর। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। পরস্পরের সংস্পর্শে থাকা দুটি বস্তুর সীমাস্থ ঘর্ষণ অবিলম্ব প্রতিক্রিয়ার অনুপাতকে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলে। একে মিউ এস দ্বারা প্রকাশ করা হয়। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই আর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখতে যাচ্ছি, সেটা হলো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থিতি কোণের ট্যানজেন্টের সমান। এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। স্থির ঘর্ষণ গুণাঙ্ক স্থিতি কোণের ট্যানজেন্টের সমান। তাহলে সংজ্ঞান থেকে বলা যায় যে সীমাস্থ ঘর্ষণ বল ও অবিলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতকে আমরা কি করতে পারি? স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলি। যেটা আমরা পূর্বে বললাম, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই আর। এই যে এখানে এফ এলটা কি? সীমাস্থ ঘর্ষণ বল এবং আর হলো অবিলম্ব প্রতিক্রিয়া বল। আবার অনুভূমিকের সাথে একটি তল যে কোণে অবস্থান করলে কোনো বস্তু গতিশীল হওয়ার উপক্রম হয় তাকে স্থিতি কোণ বলে। এটা আমরা সংজ্ঞা আগে জেনে নিলাম, যেটা পূর্বে আমি বলেছি। এবার আমরা এখানে একটু দেখি যে ধরি ডব্লিউ ওজনের একটি বস্তু আনত তলের উপর আছে। আমরা এই যে জিনিসটা তার ওয়েট হলো ডাব্লিউ, আমরা ধরে নিলাম আনত তলের উপর আছে। তলটির কোণ থিটা বৃদ্ধি করা, এই যে থিটাটা বৃদ্ধি করায় বস্তুটি গতিশীল হওয়ার উপক্রম হলো। অর্থাৎ অনুভূমিকের সাথে যে কোণ করলে বস্তুটি কি হয়? গতিশীল হওয়ার উপক্রম হয়, তাকে আমরা স্থিতি কোণ বলবো। তাহলে এখানে হলো থিটাটা হলো স্থিতি কোণ। তাহলে ফলে এখানে থিটা হলো স্থিতি কোণ। ধরি প্রতিক্রিয়া বল আর সীমাস্থ ঘর্ষণ বল এফ এল হয়। তাহলে ডব্লিউকে বিশ্লেষণ করলে আমরা পাই অনুভূমিক বরাবর ডব্লিউ কস থিটা এবং ডাব্লিউ সাইন থিটা। তাহলে ডাব্লিউ কস থিটা যা আর এর বিপরীতে কি করবে? ক্রিয়া করবে। ফলে ডাব্লিউ কস থিটা কি হবে? আর এর বিপরীতে ক্রিয়া করবে এবং ডাব্লিউ সাইন থিটা যা এফ এল এর বিপরীতে কাজ করবে বা ক্রিয়া করবে, অর্থাৎ সীমাস্থ ঘর্ষণ বলের বিপরীতে কাজ করবে। তাহলে যখন বস্তুটি সাম্যাবস্থায় ছিল তখন আমরা ডাব্লিউ কস থিটা ইকুয়াল টু আর সমীকরণ নম্বর 1 দিয়ে বলতে পারি, আর ডাব্লিউ সাইন থিটা ইকুয়াল টু হলো এফ এল, মানে সীমাস্থ ঘর্ষণ বল এফ এল ইকুয়াল টু 2, আমরা 2। এবার আমরা দেখি যে 2কে 1 দ্বারা আমরা ভাগ করব। কি করব? আমরা 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করলে কি পাই?
ডাব্লিউ আমরা লেফট হ্যান্ড সাইডকে লেফট হ্যান্ড সাইডের সাথে ভাগ করব, রাইট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইডের সাথে ভাগ করব। তাহলে ডাব্লিউ সাইন থিটা ডিভাইডেড বাই ডাব্লিউ কস থিটা ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই হলো আর। তাহলে ডাব্লিউ ডাব্লিউ কেটে গেল, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইকুয়াল টু ট্যান থিটা, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইকুয়াল টু কত, ট্যান থিটা। আর এফ এল ডিভাইডেড বাই আর ইকুয়াল টু মিউ এস। তাহলে মিউ এস ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই আর, পূর্বে আমরা সংজ্ঞাতে যেটা বলেছি। তাহলে আমরা কি পেলাম, যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস ইকুয়াল টু স্থিতি কোণের ট্যানজেন্টের সমান। থিটাকে আমরা কি ধরেছিলাম, ট্যানজেন্ট স্থিতি কোণ, তাহলে ট্যান থিটা, তাহলে ট্যানজেন্টের কি হবে সমান, এটা আমরা প্রমাণিত করে দিতে পারলাম। এবার আমরা দেখব কিছু গাণিতিক সমস্যা, যে একটি বল 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে 2 সেকেন্ডে 4 মিটার টেনে নেয়, বলের মান কত? তাহলে একটি বল, অর্থাৎ একটা বল ক্রিয়াশীল হচ্ছে, 10 কেজি ভরের একটি বস্তুর উপর একটি বল ক্রিয়াশীল হচ্ছে। ক্রিয়াশীল হওয়ার ফলে কি হলো, বস্তুটা স্থির অবস্থায় প্রাইমারি স্টেজে ছিল, স্থির অবস্থায় ছিল। এই স্থির অবস্থায় থেকে কি করলো, 2 সেকেন্ড ক্রিয়া করে এবং এটা কি হলো 4 মিটার টেনে নেয়, অর্থাৎ 4 মিটার দূরে চলে গেল। তাহলে আমরা বলের মানটা বের করব। তাহলে আমরা এখানে কি পেলাম, ভর এম ইকুয়াল টু হলো 10 কেজি বা 10 কেজি, এস ইকুয়াল টু 4 মিটার, অর্থাৎ দূরত্ব ইকুয়াল টু হলো 4 মিটার, টি অর্থাৎ এই যে ক্রিয়াকালটা হলো কত, 2 সেকেন্ড, টি সমান 2 সেকেন্ড, ইউ অর্থাৎ যেহেতু স্থির, তাহলে ইউ ইকুয়াল টু হলো 0 মিটার পার সেকেন্ড। আমাদের বলের মানটা বের করতে হবে, এফ ইকুয়াল টু হট। তাহলে আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এটা আমরা গতির সমীকরণ হইতে জানি যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এখান থেকে আমরা কি বের করব, আসলে এখান থেকে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো এই সমীকরণের সাহায্যে ত্বরণ বের করব, আসলে ত্বরণটা কতটুকু। আর ত্বরণ, বল ইকুয়াল টু আমরা জানি ভর গণিত ত্বরণ, তাহলে এখানে আমরা কি বের করব, ত্বরণ বের করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এস ইকুয়াল টু 4, তাহলে এস ইকুয়াল টু 4 হলো, ইউ ইকুয়াল টু হলো 0 আর টি এর মান হলো 2, তাহলে হলো 0 গণিত 2 প্লাস হাফ এ টি স্কয়ার, মানে হলো 2 এর পর স্কয়ার, তাহলে হাফ এ টি স্কয়ার। তাহলে 2 এ 2 দুগুণী 4, তাহলে 2 এ কেটে গেল, 2 দুগুণী 4 হলো, তাহলে 2 এ ইকুয়াল টু কত হলো 4 হলো, আর এটা কি 0, তাহলে 2 এ ইকুয়াল টু 4, তাহলে এ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আবার আমরা জানি এফ ইকুয়াল টু হলো এম এ, এম সমান হলো 10 কেজি আর এ সমান হলো 2, 10 দুগুণী 20 বা 20, তাহলে এফ ইকুয়াল টু হলো 20 নিউটন। তাহলে 20 নিউটনের একটি বল যদি 10 কেজি ভরের উপর বা 10 কেজি ভরের উপর একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে কত সেকেন্ড, 2 সেকেন্ড, তাহলে কি হবে, এই বস্তুটা 4 মিটার দূরে চলে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা আমরা গাণিতিক সমস্যা দেখি, সেটা হলো 50 গ্রাম ভরের স্থির বস্তুর উপর 100 ডাইন মানের একটি বল 2 সেকেন্ড ধরে ক্রিয়া করে, বস্তুর শেষ বেগ কত? তাহলে 50 গ্রাম ভরের একটি স্থির বস্তুর উপর যদি 100 ডাইন মানের একটি বল 2 সেকেন্ড ক্রিয়া করে, তাহলে কি হবে, বস্তুর শেষ বেগ কত হবে? তাহলে এখানে আমরা প্রথমে আবার আমরা ত্বরণ বের করে নিব। তাহলে এম ইকুয়াল টু বস্তুর ভরটা হলো কত, 50 গ্রাম, এফ বলের মান 100 ডাইন। 100 ডাইন মানে কি, এটা সিজিএস পদ্ধতিতে আছে। কোন পদ্ধতিতে আছে? এটা সিজিএস পদ্ধতিতে আছে। তাহলে টি ইকুয়াল টু হলো 2 সেকেন্ড। তাহলে ইউ ইকুয়াল টু, যেহেতু স্থির বস্তু ছিল, তাহলে 0 সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে ভি ইকুয়াল টু হট। তাহলে আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, তাহলে এ ইকুয়াল টু এম এফ বাই এম, তাহলে এ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 50, তাহলে এ ইকুয়াল টু 2,
2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে আমরা ত্বরণ কতটুকু পেলাম? 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে ভি ইকুয়াল টু 0 প্লাস, যেহেতু এখানে ইউ এর মানটা হলো 0 সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে 0 প্লাস 2 গুণিত 2 সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে শেষ বেগ কতটুকু হলো? 4 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এই অধ্যায়ে আমরা মোটামুটিভাবে থিওরি এবং গাণিতিক কিছু সমস্যার সমাধান দেখলাম। আমরা এবার 6 নম্বর অধ্যায়ে চলে যাব। 6 নম্বর অধ্যায়ে আমরা দেখব সরল দোল গতি। 6 নম্বর অধ্যায়টা কি? সরল দোল গতি। তো এই অধ্যায়ে আমরা যা যা শিখব: সরল দোল গতি কাকে বলে, সরল দোল গতির বৈশিষ্ট্য, সরল দোলক, কার্যকরী দৈর্ঘ্য, পূর্ণ দোলন, দোলনকাল, বব, স্পন্দন, কম্পাঙ্ক ইত্যাদি। সরল দোলকের সূত্রগুলো বিবৃত আমরা কিভাবে করব সেটা বিবৃত সরল দোলকের সূত্রগুলো সম্বন্ধে জানব। সরল দোলকের গতি, সরল দোল গতি প্রমাণ করা, এটা সম্বন্ধে আমরা জানব। সরল ছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ প্রতিপাদন করা, এটা সম্বন্ধে আমরা শিখব। সরল দোলকের সাহায্যে জি এর মান নির্ণয় করা, এটা আমরা বের করব। সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য বের করব এবং কিছু গাণিতিক সমস্যার সমাধান দেখব। প্রথমেই আমরা জেনে নিই যে সরল দোলন গতি কাকে বলে বা সরল দোল গতি কাকে বলে। এটা আমরা অধ্যায় 6, আমরা 6 নম্বর অধ্যায় শুরু করলাম। যদি কোনো কণার গতি পর্যায়বৃত্ত হয় এবং গতিপথ সরলরৈখিক হয় এবং ত্বরণ সরণের সমানুপাতিক হয় এবং ত্বরণ সর্বদা একটি বিন্দু অভিমুখী হয়, তবে ওই গতিকে সরল দোলন গতি বলে। আবার আমি বলছি, যদি কোনো কণার গতি পর্যায়বৃত্ত হয়, গতিপথ সরলরৈখিক হয় এবং ত্বরণ সরণের সমানুপাতিক হবে, ত্বরণ সরণের সমানুপাতিক হবে এবং ত্বরণ সর্বদা একটি বিন্দু অভিমুখী হতে হবে। এটাই হলো সেকেন্ড কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন কি? ত্বরণ সরণের সমানুপাতিক হবে এবং ত্বরণ সর্বদা একটি বিন্দু অভিমুখী হবে। এটাকে কি বলবো আমরা? সরল দোল গতি বা সরল দোলন গতি। এবার সরল দোলন গতির আমরা বৈশিষ্ট্য জেনে নিই। যে সরল দোলন গতি একটি পর্যায়বৃত্ত গতি, এটি একটি সরল রৈখিক গতি। ত্বরণের মান সর্বদা কি হবে? সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক হবে এবং বিপরীতমুখী হবে। ত্বরণের মান সাম্যাবস্থা থেকে সরণের সমানুপাতিক হয় ও বিপরীতমুখী হবে। ত্বরণ সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী হবে। আর ক্রিয়াশীল বল সরণের বিপরীতমুখী ও সমানুপাতিক। ক্রিয়াশীল বলটা কি হবে? সরণের বিপরীতমুখী এবং সমানুপাতিক। এবার আমরা দেখিনি সরল দোলক কাকে বলে। সরল দোলক কাকে বলে? একটি আয়তনহীন ভারী কণাকে ওজনহীন দৈর্ঘ্যে অসম্প্রসারণীয় ও সম্পূর্ণ নমনীয় সুতা দ্বারা একটি দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে দিলে যদি বিনা বাধায় দোল খেতে পারে, তবে তাকে সরল দোলক বলে। তাহলে এখানে কন্ডিশনগুলো কি কি আছে? একটি আয়তনহীন ভারী কণাকে কি করব আমরা? ওজনহীন দৈর্ঘ্যে অসম্প্রসারণীয় ও সম্পূর্ণ নমনীয় সুতা দ্বারা একটি দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে দিলে যদি বিনা বাধায় দোল খেতে পারে, তবে তাকে কি বলবো আমরা? সরল দোলক বলে। বাস্তবে এটি সম্ভবপর নয়। আসলে এই কন্ডিশনগুলো ফুলফিল করা বাস্তবে এটি কি হবে? সম্ভবপর নয়। কারণ ভর বিশিষ্ট কিন্তু আয়তনহীন বা অসম্প্রসারণশীল ওজনহীন সুতা বাস্তবে অসম্ভব এবং বিনা বাধায় দোলাও সম্ভবপর নয়। সুতরাং একটি সরু সুতা দ্বারা একটি ছোট ববকে দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে দেওয়া হলে তাকে আমরা কি বলবো? সরল দোলক বলবো। তাহলে কি করব? একটি সরু সুতা দ্বারা একটি ছোট ববকে দৃঢ় অবলম্বন থেকে কি করব? ঝুলিয়ে দিলে তাকে আমরা কি বলবো? সরল দোলক। এবার আমরা সরল দোলকের যে বিভিন্ন সংজ্ঞা আছে, বিভিন্ন জিনিস আছে, যেমন বব। বব কাকে বলে? যেমন আমরা বললাম একটি ববকে, তাহলে যে ছোট বস্তুকে সুতার সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয় তাকে আমরা কি বলবো? বব। একে বি দ্বারা ডিনোট করা হয়। এখানে চিত্রে আমরা দেখছি যে ছোট যে বস্তুটা, সে বস্তুটাকে আমরা কি বলবো? বব। স্পন্দন বা পালস, কোনো কম্পমান বস্তুর
পূর্ণ দোলকের অর্ধ দোলনকে স্পন্দন বলবে। অর্থাৎ এখান থেকে এখানে যেতে সেটাকে আমরা কি বলবো, এ থেকে বিতে যেতে যে যদি যায় তাহলে সেটাকে আমরা কি বলবো, অর্ধ দোলন। অর্ধ দোলনকেই আমরা কি বলবো, স্পন্দন। কোনো কম্পমান বস্তুর পূর্ণ দোলকের অর্ধ দোলনকেই, অর্থাৎ এ থেকে বিতে যেতে যেটা হবে সেটাকে আমরা কি বলবো, স্পন্দন। কম্পাঙ্ক কি, 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ দোলন সম্পন্ন হয় তাকে আমরা কি বলবো, কম্পাঙ্ক। একে এন দ্বারা চিহ্নিত করা হয়। অর্থাৎ 1 সেকেন্ডে যতবার পূর্ণ দোলন, পূর্ণ দোলন বলতে কি, যে এ থেকে বিতে যাবে আবার বি থেকে এতে আসবে, একবার যাবে একবার আসবে, এটাকে আমরা কি বলবো, পূর্ণ দোলন। এই পূর্ণ দোলন দিতে যে সময় লাগবে সেটাকে আমরা কি বলবো, যতগুলো পূর্ণ দোলন দিবে সেটাকে আমরা কি বলবো, কম্পাঙ্ক। এবার আমরা দেখি বিস্তার। বিস্তারটা কি, সাম্যাবস্থান বা মধ্যাবস্থান থেকে ববের যে কোনো দিকের সর্বোচ্চ দূরত্বকে বিস্তার বলবো। তাহলে কি, সাম্যাবস্থান থেকে, এই যে সাম্যাবস্থান থেকে কি করব, বব যে সর্বোচ্চ যে দূরত্বে যাবে সেটাকে আমরা কি বলি, এ থেকে বিতে যাচ্ছে, এই বিতে যে সর্বোচ্চ দূরত্বকে আমরা কি বলবো, বিস্তার বলবো। সর্বোচ্চ দূরত্বকে কি বলবো, বিস্তার। তাহলে এই যে বিস্তারটা হলো দুই প্রকার, একটা হলো কৌণিক বিস্তার, একটা হলো রৈখিক বিস্তার। অর্থাৎ সাম্যাবস্থান থেকে যদি একটা ঝুলন্ত বস্তু এ থেকে বিতে যায় তাহলে দুইটা দূরত্ব অতিক্রম করবে। কি, একটা কৌণিক বিস্তার অর্থাৎ কোণ উৎপন্ন করবে, আর একটা কি করবে, এ থেকে সে বিতে যাবে, এতে এই থেকে বিতে যাবে। তাহলে আমরা কি বলবো, বিস্তার দুই প্রকার, কৌণিক বিস্তার এবং রৈখিক বিস্তার। রৈখিক বিস্তার কি, লিনিয়ার অ্যামপ্লিচিউড। সরল দোলকের দোলক পিণ্ড তার মধ্যাবস্থান হতে ডানে বা বামে যে সর্বাধিক দূরত্ব অতিক্রম করে তাকে তার রৈখিক বিস্তার বলে। অর্থাৎ সরল দোলকের দোলক পিণ্ড তার মধ্যাবস্থান থেকে, এই মধ্যাবস্থান থেকে ডানে অথবা বামে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করবে তাকে আমরা কি বলবো, তার রৈখিক বিস্তার। অর্থাৎ এ থেকে বিতে যাবে আবার এ থেকে সিতে যাবে, এই যে সর্বাধিক এ থেকে বিতে যে সর্বাধিক দূরত্ব যাবে সেটাকে আমরা কি বলবো, তার রৈখিক বিস্তার। অথবা এ থেকে যে সিতে যাবে এই সি পর্যন্ত তাকে, সেটাকে আমরা কি বলবো, রৈখিক বিস্তার। অর্থাৎ সাম্যাবস্থান থেকে ডানে এবং বামে যে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলবো আমরা, তার রৈখিক বিস্তার। এবার কৌণিক বিস্তার। সর্বাধিক কৌণিক সরণ দ্বারা দোলকপিণ্ডের বিস্তার প্রকাশ করা হলে তাকে দোলকের কৌণিক বিস্তার বলে। অথবা কোন একটি সরল দোলকের পিণ্ড তার মধ্যাবস্থান হতে ডানে বা বামে সর্বাধিক দূরত্বে পৌঁছে ঝুলন বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে এর কৌণিক বিস্তার বলে। একে থিটা দ্বারা ব্যক্ত করা হয়। তাহলে একটা সাম্যাবস্থান থেকে, অর্থাৎ এ থেকে বিতে যেতে একটা বস্তু এ থেকে বিতে গেল, এখানে অবশ্যই সরল দোলক। সরল দোলক যদি এ থেকে বিতে যায় তাহলে নিঃসন্দেহে এখানে কি করবে, একটা কোণ উৎপন্ন করবে। এই কোণটাকে আমরা কি বলবো, হলো কৌণিক বিস্তার। অর্থাৎ এটাকে থিটা দ্বারা ডিনোট করা হয়। পূর্ণ দোলন। দোলকের বব এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে আবার অপর প্রান্তে ফিরে এলে তাকে একটি পূর্ণ দোলন বলে। তাহলে পূর্বে আমি বলেছি যে একটি দোলকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে, অর্থাৎ এ থেকে একটি সরল দোলক এ থেকে বিতে যাবে আবার বি থেকে এতে আসবে, অর্থাৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে আবার ওই প্রান্তে যদি ফিরে আসে তাহলে সেটাকে আমরা কি বলবো, পূর্ণ দোলন। দোলনকাল। একটি পূর্ণ দোলনের জন্য যে সময় লাগে তাকে কি বলবো আমরা, দোলনকাল। অর্থাৎ একটি সরল দোলক এ থেকে বিতে গিয়ে আবার বি হতে এতে আসতে যে সময় লাগবে সে সময়টাকে আমরা কি বলবো, দোলনকাল বা দোলকাল। কার্যকারী দৈর্ঘ্য। ঝুলন বিন্দু থেকে ববের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বকে দোলকের কার্যকারী দৈর্ঘ্য বলে। ঝুলন বিন্দু থেকে কি করব, ববের ভরকেন্দ্র পর্যন্ত, তাহলে এই ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বকে দোলকের কার্যকারী। অর্থাৎ এই যে ঝুলন বিন্দু, এই ঝুলন বিন্দু হতে এই যে বব আছে, এই ববের কি
যে ব্যাসার্ধ আছে এই ব্যাসার্ধ পর্যন্ত কি করব তার কার্যকারী দৈর্ঘ্য। তাহলে সুতার দৈর্ঘ্য যদি এল হয়, অর্থাৎ এই ঝুলন বিন্দু থেকে সুতার যে দৈর্ঘ্য, যেখানে আমরা কোনো দোলক পিণ্ডকে আমরা বেঁধে দিয়েছি বা ববকে বেঁধেছি, এই পর্যন্ত যদি এল হয় তাহলে, এবং ববের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে কার্যকারী দৈর্ঘ্য সমান আমরা কি বলবো, বড় এল ইকুয়াল টু ছোট এল ডিভাইডেড বাই বড় এল ইকুয়াল টু এল প্লাস আর। তাহলে এল হলো কি ঝুলন বিন্দু থেকে ববের উপরিভাগ পর্যন্ত দূরত্ব, অর্থাৎ সুতার যে দৈর্ঘ্য সেটা, আর আর ইকুয়াল টু হলো ববের ব্যাসার্ধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে নির্দিষ্ট সময় অর্থাৎ 30 মিনিট আমার অতিক্রান্ত হলো। সামনের দিন অবশ্যই আমি সরল দোলকের সূত্রাবলী থেকে শুরু করব, এবং পরবর্তীতে শেষ পর্যন্ত আমরা দেখব আসলে সরল দোলকের আরও অনেক জিনিস আছে। তো ধন্যবাদ সবাইকে আমার এই লেকচারটি মনোযোগ সহকারে শোনা এবং দেখার জন্য। আসসালাম।